বাঙালির পছন্দের ভ্রমণ তালিকায় এই রাজ্য বরাবরই পিছনের সারিতে থাকলেও গুজরাট কিন্তু আমার মন কেড়েছে দারুণ। আমাদের গুজরাট ভ্রমণের বিগত 2 পর্বে আপনাদের নিয়ে গিয়েছি ভাদোদরা সহ ঐতিহ্যে মোড়ানো শহর আহমেদাবাদে। তবে আজ পালা এই রাজ্যের একেবারে পশ্চিম উপকূলে ভারতবর্ষের 8টি ইউনিয়ন টেরিটরির একটি দমন অ্যান্ড দিউকে সুন্দর করে ঘুরে দেখার। 112 বর্গ কিলোমিটারের ছোট্ট এই জায়গায় এককালে ছিল পর্তুগিজদের ঔপনিবেশিক কেন্দ্রবিন্দু। তাই আজও এখানে দেখা যায় আরব সাগরের মাঝে বিশাল আয়তনে সদা জাগ্রতমান দিউ কেল্লাকে। উল্টো দিকে রয়েছে এক অবিশ্বাস্যকর মহাদেবের মন্দির, যা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা দায়। এবং বলা হয় এই মহাদেব নাকি দিনে 2 বার দেখা দেন। যখন ভাটা থাকে, জোয়ারের সময় সমুদ্রের জল এই মহাদেব এই 5 শিবলিঙ্গকে স্নান করিয়ে যান। সবকিছু মিলিয়ে বেশ জমজমাট আমাদের গুজরাট ভ্রমণের 3য় পর্ব। আর এই দিউয়ের যাত্রা আমাদের শুরু হলো গুজরাটের রাজধানী শহর আহমেদাবাদ থেকে। গতকালই আমরা এখানে এসে পৌঁছেছিলাম, আর আজই দেখুন সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি দিউয়ের জন্য। কারণ পথ অনেকটা লম্বা। তবে পথ অনেক লম্বা হলেও রাস্তা এই জায়গায় দারুণ, একেবারে মাখনের মতন। এভাবেই দুর্বার গতিতে ঘন্টা 4 পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম ভারতবর্ষের মানচিত্রে একেবারে পশ্চিমে অবস্থিত এই কেন্দ্রশাসিত অঞ্চল দিউতে। দিউয়ের অবস্থান এমনই যে পশ্চিম দিক পুরোটাই আরব সাগর। আর দিউয়ের প্রধান শহর ঢোকার আগে আমরা এখন এসে পৌঁছালাম এখানকার অন্যতম সুন্দর ঘোগলা বিচে। ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলে যে শুধু আপনি দিউ ফোর্ট দেখবেন, মহাদেবের মন্দির দেখবেন তা কিন্তু নয়। দিউ মানে কিন্তু দমন অ্যান্ড দিউ মানে কিন্তু একদম পশ্চিম উপকূলে আরব সাগরের বিস্তীর্ণ জল, সেই জলরাশিও কিন্তু আপনার চোখের সামনে ভেসে উঠবে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দিউয়ের এই বিচটার নাম কি ঘোগলা বিচ। আমরা ঠিক দিউ থেকে কিছু তো পথ পিছিয়ে এলাম, পিছিয়ে আমরা বিচটায় দাঁড়িয়েছি। খানিক আমাদের উড়িষ্যায় দুবলাগড়ি কিংবা আমাদের পশ্চিমবঙ্গেরই বেশ কয়েকটা ছোট যে সমুদ্র সৈকত তার মতন লাগছে। বিচটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। ঘোগলা বিচে দেখলাম রয়েছে থাকবার জন্য বেশ লাক্সারি টাইপের রিসর্ট, রয়েছে মজাদার সব ওয়াটার অ্যাক্টিভিটিস। সব মিলিয়ে বুঝলাম পর্যটকদের কাছে এই ঘোগলা বিচ বেশ জনপ্রিয়। ঘোগলা বিচ ঘুরে এরপর সোজা আমরা পৌঁছে গেলাম দিউয়ে আমাদের আস্তানায়, রেইনবো রিসর্ট। আমরা এবার গোটা গুজরাট ভ্রমণ করছি বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী ট্রাভেল কোম্পানির সাথে। তাদের আয়োজনও দেখলাম দুর্দান্ত। এই অঞ্চলের এটি অত্যন্ত জনপ্রিয় একটা রিসর্ট। আয়োজনের ভিতরে দারুণ রয়েছে বড় সুইমিং পুল, রুমের দারুণ সুন্দর ব্যবস্থাপনা। এতক্ষণ এই পুলে আমি আর অর্ক দুজনে মিলে দারুণ ঝাপাঝাপি করলাম, বাট জলটা খুব ঠান্ডা। আর এখান থেকেও কি সুন্দর লাগছে দেখুন আমাদের গোটা হোটেলটাকে। দিউয়ের এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি, ঠিক আছে, খুব সুন্দর খুব সুন্দর। আর পুলটাও যথেষ্ট বড়, এটা বড়দের পুল রয়েছে, এটা ছোটদের পুল রয়েছে। আয়োজন কিন্তু খুবই ভালো। এবং আরেকটা দারুণ জিনিস দেখাচ্ছি দেখুন, পুলের ঠিক পাশেই এই জায়গাটা দেখুন, বড় বড় মাছ দেখুন, বড় বড় মাছ রয়েছে এখানে। আর কোথায় গেল রে? এই দেখুন এখানে এখানে এমনিতে খুবই ভালো। মানে সারাদিন ধরে ঘোরাঘুরি চলছে, তো তার মধ্যে একটু হোটেলে ফিরে হালকা করে রিল্যাক্স না করলে হচ্ছিল না। আমাদের সঙ্গে এত সুন্দর প্রপার্টি, যেখানে এত সুন্দর ঠিক চারিদিকে দেখুন, চারিদিকে রুমস, সেগুলো সব রুমস, এবং তার ঠিক মাঝখানেই রয়েছে সুইমিং পুলটা। হোটেলে আমাদের রুম দেখাবো কাল সকালে, তবে এখন পালা ঝটপট তৈরি হয়ে নেওয়ার, কারণ এক্ষুনি চলে আসবে আমাদের অটো, আর সেই অটোয় করে যাব সানসেট দেখতে। এখন ঠিক বিকাল 4:30। সারাদিন ঘোরাঘুরির পর স্নান টান করে একেবারে ফ্রেশ। এখন আমরা যাচ্ছি সানসেট দেখতে। আমি একা নয়, আমার সঙ্গে রয়েছে দিদি আর দাদা, আর সঙ্গে রয়েছে অর্ক। বলছি যে আমরা সানসেট দেখতে যাচ্ছি, তো কিন্তু অটোটা কোথায়? হ্যাঁ এখানে না, মানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, কিন্তু এখান থেকে সানসেট পয়েন্ট রয়েছে কাছে, নাগাঁও বিচ রয়েছে কাছে। তো সানসেট পয়েন্ট দেখতে একটা বিচে যাব, তো সেই অটো এখানে নেই। রাস্তায় আপনি দাঁড়ালে আপনি যে অটো পান, ভাগ্য ভালো থাকলে পাবেন, আর না হলে ওই আমাদের হোটেলেই সিকিউরিটি দাদা তাকে বলে দিলে সেই হোটেল মানে অটো বুক করে দেয় আর কি। তো যাওয়া আসা মিলিয়ে 350 টাকা মতন পড়ছে। সেরকম অটো বলেছি, কিন্তু অটো আর দেখা নেই। অটো আসছে, সানসেট হয়ে যাওয়ার পরে হয়তো অটো ঢুকে। তো আবার তো যাক, আমরা রেডি হয়ে সানসেট দেখতে যাচ্ছি, চলুন।
এই যে বলতে বলতেই অটো এসে হাজির, নিচ্ছে 400 টাকা। আমাদের নিয়ে যাবে কাছেই সানসেট পয়েন্টে, সেখানে ঘুরিয়ে সানসেট দেখিয়ে আবার নিয়ে আসবে এই হোটেলেই। আমাদের হোটেল থেকে সানসেট পয়েন্টের দূরত্ব মাত্র মিনিট 10 পৌঁছে গেলাম আইএনএস খুকরি বিচে। আমরা পৌঁছালাম আমাদের ঠিক হোটেলের খুব নিয়ারেস্ট, এবং এটা খুব বিখ্যাত জায়গা। এটা হচ্ছে আইএনএস খুকরি মেমোরিয়াল বিচ। এখান থেকে দারুণ সুন্দর দেখতে পাওয়া যায় সানসেট। সেই সানসেট দেখতেই আমরা এখন এলাম। একদিকে সূর্যাস্ত দেখার জন্য বেশ জনপ্রিয় এই বিচ, তবে জানেন কি, এই সমুদ্র সৈকতের সাথে জড়িয়ে রয়েছে ভারতীয় নৌসেনার এক করুণ ইতিহাস। ঘটনাটা ভারত পাকিস্তান যুদ্ধের 1971 সালের 9 ডিসেম্বর। ভারতীয় নৌসেনার আইএনএস খুকরি যুদ্ধজাহাজ ধ্বংস হয় পাকিস্তানি এক সাবমেরিনের কাছে। জাহাজে ছিলেন 18 জন অফিসার, 176 জন নাবিক। সকলেই এই দ্বীপের কাছে আরব সাগরে জলসমাধি নেন। দেখে অবাক হলাম, এই যুদ্ধজাহাজে 176 জন নাবিকের মধ্যে বেশ অনেকজনই ছিলেন বীর বাঙালি। সেই স্মৃতিতেই এই বিচের নামকরণ হয় আইএনএস খুকরি বিচ। তবে এতক্ষণে পশ্চিম আকাশ হয়ে গেছে বেশ রাঙা। কিছু বাদেই এই সূর্য ডুবে যাবে আরব সাগরের বুকে। শুরু হবে একটা নতুন রাত। আমরা এসে পৌঁছালাম একটা কোরাল রিফের ওপর, বাট এই জায়গাটা অসম্ভব সুন্দর। ওই দিকটা দূর দূরান্ত অব্দি কোনো পর্যটক, কোনো মানুষের দেখা নেই। সামনে কেবল আরব সাগরের দারুণ সুন্দর একটা আওয়াজ। সূর্যাস্ত হচ্ছে ঠিক সমুদ্রের বুক চিরে, তার সামনে বসে এই দারুণ সুন্দর দৃশ্যটাকে উপভোগ করছি। নায়না হয়তো ঠিকই বলেছিল যে আমরা যতই চেষ্টা করি জীবনে, কোনো না কিছু ঠিক বাদ পড়েই যাবে। তাই যেখানে আছি সেই জায়গাটাকে এনজয় করি। আর আমরা যদি এখন অন্য জায়গায় থাকি, এই সলিড সানসেটটা মিস হয়ে যাবে। তাই এইটা কোনোভাবেই মিস করা যাবে না। সত্যি তো, আমাদের এই স্বল্প দৈর্ঘ্যের জীবনে রোজ কত কিছুই না বাদ পড়ে যায়, কিন্তু যেটুকু পাই হয়তো অনেকের থেকে অনেকটা বেশিই পায়। এই যে যেমন ধরুন এই সূর্যাস্তটা, কি অপূর্ব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সেদিন। তবে সূর্যাস্ত দেখে আমরা সকলে আবার ফিরে এসেছিলাম হোটেলে। আমাদের হোটেলটা কিন্তু এখানে বেশ জবরদস্ত, আয়োজন দারুণ। সাথেই দেখলাম রুমে আসতেই চলে এলো গরম গরম সন্ধ্যার স্ন্যাক্স। আজকে সন্ধ্যেবেলা যেহেতু আমরা ডিউতে রয়েছি, একটু ফিস ব্যাপারটা না হলে আর জমছিল না। সন্ধ্যেবেলা আমাদের এই যে রাজুদা এসছে, আর সঙ্গে দাদা রয়েছে। আজকে আমাদের কি মেনু করেছে গো রাতে? রাতে মেনু আছে রুটি, হ্যাঁ, আর চিকেন, আচ্ছা, স্যালাড আছে, সালাড আছে, চিকেন আছে, ভেন্ডি আলু ভাজা আছে, আচ্ছা, গাজরের হালুয়া আছে, ওরে বাপ রে, পনির আছে, যে ভেজ খাবে পনির। ওবেলা দুখানা মাছ ছিল, একটা হচ্ছে পাবদা, একটা হচ্ছে চিংড়ি। এখন আবার সঙ্গে হচ্ছে ফিশ ফ্রাই, এই ফিশ ফিঙ্গার, সঙ্গে আবার কফি রয়েছে। এই যে ঠিক আছে। তবে এখানে শেষ নয়, ডিনারে ছিল গরম গরম রুটি, মাংস কষা, সবজি, আর শেষ পাতে গাজরের হালুয়া। তবে আজকের সকালটা একেবারে মায়ায় ভরা। পূব দিকের দিগন্তে নারকেল গাছের পিছন দিয়ে উঁকি দিচ্ছে নতুন দিনের এক সূর্য। গতকালই আমরা আহমেদাবাদকে বিদায় জানিয়ে প্রায় লম্বা 5-5.5 ঘন্টার একটা সফর পার করে এসে পৌঁছেছিলাম দুপুরের পর বিকাল ভাগে এই ভারতবর্ষের অন্যতম বিখ্যাত কেন্দ্রশাসিত অঞ্চল দিউতে। দিউ এমন জায়গায় অবস্থান করছে ঠিক গুজরাটের বর্ডারে, পশ্চিম উপকূলে, আরব সাগরের তীরে। গুজরাটের সীমান্ত শেষ হতেই দুটো সাম্বর এবং ঘোগলা, এই দুই ছোট ছোট ছিটমহল নিয়ে তৈরি এই ছোট্ট আইল্যান্ড দিউ। এই দিউতে প্রায় শিক্ষার হার কত জানেন? 92%। এখানে হিন্দু যেমন রয়েছে, তেমন রয়েছে পর্তুগিজ, খ্রিশ্চানও। অসম্ভব সুন্দর একটা জায়গা। তবে আজকে আমরা সকালে, এখন 7টা বাজে, আজকে সারা দিন ধরে আমরা ঘুরে দেখব এই ছোট্ট আইল্যান্ড দিউকে। দিউতে দেখার মতন কিন্তু রয়েছে অনেক কিছু, কারণ এই দিউ একসময় ছিল পর্তুগিজদের একটা বাণিজ্যিক কেন্দ্র বা হাব। তাই সেই জন্য এখানে গুজরাটিদের পাশাপাশি পর্তুগিজ, খ্রিস্টানদেরও কিন্তু অধিবাস রয়েছে। এবং এখন সকাল 7টা বাজে, তো আমাদের হোটেল ওই পিছনে, আপনাদের হোটেল আমি দেখাচ্ছি। আমাদের হোটেলটা এতটাই সুন্দর জায়গায়, ঠিক আইল্যান্ডের মাঝখানে, চারিদিক একেবারে সবুজ। দূরে দেখা যাচ্ছে একটা ছোট ছোট নদী, দূরে সমুদ্রের আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছে। আর বারান্দা থেকে আমি যখন বেরোলাম, বাইরে সুন্দর একটা পরিবেশ, সূর্যোদয় হচ্ছে, একটা নতুন দিনের শুরু হচ্ছে, এমন জায়গায় দিউ। এই গুজরাট ভ্রমণে আপনারা অনেক কিছু পাবেন, জানেন তো। শহর যেমন পাবেন, ইতিহাস ঐতিহ্য যেমন পাবেন, দেবদেবতা যেমন পাবেন,
তেমন পাবেন জঙ্গল, এমনকি এরকম সুন্দর আইল্যান্ডে থাকারও একটা দারুণ অভিজ্ঞতা। গুজরাট খুব সুন্দর, বলে না কুছ দিন তো গুজারো গুজরাট মে, ঠিক সেরকম। এই দিউ একেবারে সবুজে মোড়ানো, চারিদিকে বিশুদ্ধ বাতাস। আবার আমাদের হোটেলের ঠিক সামনেই রয়েছে একটা বার্ড স্যাঞ্চুরি। ভোরবেলা এলে এখানে আপনি হরেক রকমের পরিযায়ী পাখি দেখতে পাবেন। হবে নাই বা কেন, এখানে প্রচুর ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, তাদের জন্য উপযোগী খাবারও তারা পেয়ে যায় এখানে। তাই শীত পড়তেই তারা ছুটে আসে এই জায়গায়। বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে আবার ফেরত চলে আসি আমি আমাদের হোটেলে। আর এই যে বিশাল সাইজের একটা হোটেল, প্রচুর রুমস রয়েছে, গোটাই দেখুন সব এগুলো রুম। নিচে রয়েছে সুইমিং পুল, যেখানে আজকে দুপুরে করব আমি আর অর্ক স্নান। সুন্দর রুম, বসার ব্যবস্থা রয়েছে, এই যে চেয়ার টেবিলে বসার ব্যবস্থা রয়েছে, বেড রয়েছে, এদিকে টিভি, মিনি ফ্রিজ। ও হ্যাঁ, আরেকটা কথা, গুজরাটকে আমরা অনেকেই জানি ড্রাই স্টেট, কিন্তু একটা বিষয় জানেন কি, গুজরাটের ঠিক সীমান্ত পেরিয়ে দিউতে যদি আসেন, এই দিউ কিন্তু আবার ড্রাই স্টেট নয়। আচ্ছা, এইদিকে রয়েছে ওয়াশরুম, এখানে স্পা টা সব কিছু ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে আমাদের ওয়াশরুমটাও বেশ সুন্দর, বড়, বেশ রঙিন। এই রিসর্টটার নাম কি জানেন? রেনবো রিসর্ট। তো সেজন্য চারিদিক খুব রঙিন। এবং এই হচ্ছে বারান্দা, দেখুন কি সুন্দর একটা সূর্য উঠেছে। এইখানে আমি ছিলাম একটু আগে, ওইদিকে বার্ড স্যাঞ্চুরিতে গিয়েছিলাম। আর আমাদের বারান্দা থেকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। দেখুন এদিকে প্রচুর নারকেল গাছ রয়েছে, প্রচুর পাখির সমাগম রয়েছে, দারুণ। মানে দিউ খুব সুন্দর, খুব সুন্দর, সবুজে মোড়ানো। তবে একটা বিষয়, এখানে ড্রোন ওড়ানো যাচ্ছে না, কিন্তু আপনাদের পাখির চোখে জায়গাটা দেখাতে পারছি না। এখানে জিও জোন, এক্সটেন্ডেড হাই সিকিউরিটি জোন, জানি না কেন, তো সেই জন্য এখানে ড্রোন উড়িয়ে আপনাদের দেখাতে পারলাম না। চলুন এই বারান্দা থেকেই এবার নিচে নামবো, ব্রেকফাস্ট সারবো, সেরেই বেরোবো দিউ ঘুরতে। ব্যাগপত্র গুছিয়ে সোজা চলে এলাম নিচে ব্রেকফাস্ট করতে। আজকে মেনুতে রয়েছে গরম গরম ছোলা আর ভাটুরা। সেই খেয়ে এবার বেরোনোর পালা। দিউকে বিদায় জানানোর আগে ঘুরে দেখবো সারাদিন দিউয়ের নানান সুন্দর সব জায়গা। এই যে সবাই উঠে পড়েছে গাড়িতে, অর্ক চলে এসছে। অর্ক, আমাদের গাড়িটা কিন্তু ভাই হেভি, তাই না? একটু মানে প্রিমিয়াম লাক্সারি ব্যাপার আছে। সামনে সিটটা নিয়ে না, আমাদের এখানে সিট কিন্তু রোটেট হচ্ছে, ট্রাই করানো হচ্ছে যে পিছনে সামনে এরকম বা রোটেট করে চলছে। বাট কাকিমা, কেমন লাগছে ঘোরাঘুরি করে গুজরাট? ভীষণ ভালো লাগছে, হ্যালো, খুব ভালো লাগছে। আর এই কাকু কিন্তু, এটা সরে যাও তুমি, এই কাকু কিন্তু পুরো আমার আর অর্কর মতো, একদম মজা কিয়া, আনন্দ করতে ভালোবাসে। আর ওই কাকু একটু সিরিয়াস, বাট তুলনায় বেশ মজা কিও আছে আর কি। মানে উনি এবার সময় মজা করেন আমাদের সঙ্গে, বাট আমরা সকলে মানে সিনিয়রদের সঙ্গে আমরা ভালোই মিল খেয়ে গেছি, তাই না? হ্যাঁ। দিউতে দেখার মতন রয়েছে অনেক কিছু। রয়েছে দিউ ফোর্ট, রয়েছে নানান রকম সমুদ্র সৈকত। তবে দিউতে রয়েছে একটা শিব মন্দির, সেটা বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে, একেবারে আরব সাগরের কূলে। আমাদের হোটেল থেকে দূরত্ব বেশ কম, মাত্র মিনিট 5 মধ্যেই পৌঁছে গেলাম গঙ্গেশ্বর মহাদেবে। হোটেল থেকে মাত্র মিনিট 5 পথ পৌঁছে গেলাম একেবারে আরব সাগরের পাড়ে এক প্রাচীন মহাদেবের মন্দিরে। এনার নাম গঙ্গেশ্বর মহাদেব। কেন গঙ্গেশ্বর মহাদেব জানেন? আপনাদের দেখায়, এইরকম শিবলিঙ্গ বা এইরকম মহাদেবের স্থান এর আগে আপনারা কোথাও দেখেছেন বলে আমার মনে হয় না। আমি অন্তত দেখিনি, আপনারা দেখে থাকতে পারেন। অদ্ভুত সুন্দর এবং মানে অদ্ভুতভাবে তৈরি হওয়া একটা মন্দির, একেবারে সমুদ্রের বুকের ওপর। এই জায়গাগুলো নতুন করে সাজানো হচ্ছে, মনে হচ্ছে এখন নতুন মন্দির তৈরি হচ্ছে এখানে। এই মন্দিরটা আগে ছিল নাকি এখানে? নতুন তৈরি হচ্ছে না? আগের বছর থেকে কাজ স্টার্ট হয়েছে। আচ্ছা। মান্যতা এই গুজরাটের দিউয়ের কাছে অবস্থিত এই গঙ্গেশ্বর মহাদেব মন্দিরটি মহাভারতীয় যুগের, যেখানে কিংবদন্তি অনুসারে পাণ্ডবরা বনবাসের সময় এই 5টি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন সমুদ্রের একেবারে ধারেই ভগবান শিবের পূজা অর্চনার জন্য। এবং প্রবেশদ্বারে একদিকে ভগবান গণেশ, উল্টো দিকে ভগবান বিষ্ণুর প্রতিচ্ছবি রয়েছে, সাথে রয়েছে শেষনাগের মূর্তিও। এই হলো গঙ্গেশ্বর মহাদেব মন্দির। এখানে পরপর 5টি শিবলিঙ্গ রয়েছে এবং ঢোকার মুহূর্তে বিষ্ণু এবং গণেশের মূর্তি রয়েছে এবং শেষনাগ তার যে মূর্তি, সেটা কিন্তু একদম পাহাড়ের গায়ে। এগুলো পাহাড় ঠিক নয়, এগুলো হচ্ছে ডেড কোরাল রিফ। সেই ডেড কোরালের গায়েও কিন্তু এরকম খোদাই করা রয়েছে। এবং এখানটা দেখুন, গণেশ, কার্তিক, লক্ষ্মী
এদের মূর্তিও কিন্তু এখানে রয়েছে। বাট যেটা সব থেকে যেটা সিগনিফিকেন্ট, যে 5খানা শিবলিঙ্গ রয়েছে, এই যে বিভিন্ন আকৃতি, বিভিন্ন সাইজের। এবং আরেকটা দারুণ বিষয় কি জানেন, যখন জোয়ার চলে তখন একদম তো সমুদ্র, এইটা পাশেই সমুদ্র, ঢেউয়ে এমন জল, এই দেখুন জল এখনই প্রায় চলে আসছে একটু একটু, এখন ভাটা চলছে তা সত্ত্বেও, বাট পুরো এই জায়গাটা সমুদ্রের জলে কিন্তু ভরে যায়। তখন এই সমুদ্রের জলের মধ্যে নেমেই দর্শন করতে হয়। এবং বলা হয় এই মহাদেব নাকি দিনে 2বার দেখা দেন। যখন ভাটা থাকে, জোয়ারের সময় সমুদ্রের জল এই মহাদেব এই 5 শিবলিঙ্গকে স্নান করিয়ে যান। তো দিনে এই যে যখন 2বার ভাটা চলে তখন একদম পুরো পরিষ্কার শুকনো জায়গা, কিন্তু যখন জোয়ার চলে তখন এই সমুদ্রের জল পুরো ভিজিয়ে দিয়ে যান, স্নান করিয়ে দিয়ে যান এই মহাদেব 5 শিবলিঙ্গকে। তবে আগেই বলেছি, এই দিউতে শুধু হিন্দুরা রয়েছে তা নয়, একসময় এই জায়গা ছিল পর্তুগিজদের দখলে। তাই দিউর নানান জায়গায় ছড়িয়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন চার্চ, যা আপনারা দিউয়ের রাস্তায় যেতে যেতেই দেখতে পাবেন দুদিকে। তবে এখন আমরা যে চার্চে রয়েছি এটি নাকি দিউয়ের প্রধান চার্চ। বাইরে থেকে রংচং করা হলেও ভেতরে গিয়ে দেখলাম এর অবস্থা সেই ভগ্ন দশায়। 15শো শতাব্দীতে এই দিউ ছিল পর্তুগিজদের বাণিজ্যের কেন্দ্র, এবং তখন থেকেই এখন অবধি এখানে গুজরাটি যেমন রয়েছে, সকালে যেটা বললাম আপনাদের, প্রচুর খ্রিস্টান পর্তুগিজ মানুষও কিন্তু এখানে এখনও রয়েছেন। তার নিদর্শন এই গ্রামে কিন্তু বা এই জায়গায় কিন্তু চার্চ দেখতে পাবেন। সেটা আমি দিউয়ের প্রধান চার্চে আমরা এলাম এখন। তবে চার্চের এই ভগ্ন দশা দেখে খুবই খারাপ লাগছে, এবং পুরো জায়গাটায় কথা ই করছে, এত বড় সাদা একদম দারুণ সুন্দর চার্চ বাইরে থেকে দেখতে, বাট ভেতরের অবস্থা খানিক এইরকম, পুরো ফাঁকা। দিউতে একদিকে যেমন দেখতে পাবেন নানান সব খ্রিস্টান চার্চ, তেমনি এই দিউতে রয়েছে এক বিশাল উপকূলীয় দুর্গ, যার নাম দিউ ফোর্ট। 1535 থেকে 1541 সালের মধ্যে পর্তুগিজরা এই দিউ দুর্গটি ভারতের পশ্চিম উপকূলে নির্মাণ করেন। এই ফোর্টে প্রবেশের জন্য রয়েছে এন্ট্রি টিকিটস। সেই টিকিট কেটে ভিতরে ঢুকতেই দেখি দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন গলফ কার্ট। এই গলফ কার্টে করে আপনারা ঘুরতে পারেন পুরো দুর্গটা। চেপে পড়লাম তাতেই। দিউ ফোর্টের ভেতরে রয়েছে এরকম ইলেকট্রিক গলফ কার্ট। এই গলফ কার্টে করে আপনারা, যাদের মানে অনেকটা তো হাঁটা ভেতরে ফোর্টের, তো আমরা ঠিক করলাম যে সবাই মিলে এই গলফ কার্ট বুক করে নিই। পার হেড ওয়ান ওয়ে 25 টাকা করে, মানে আসা যাওয়া 50 টাকা করে পার হেড পড়লো। এরকম গলফ কার্ট, সুন্দর সুন্দর গলফ কার্ট রয়েছে। এই গলফ কার্টে করে যেতে পারেন। আর যদি বলেন যে আপনারা হেঁটে যাবেন, হেঁটে আসবেন, সেটাও করতে পারেন। আমরা সময় বাঁচানোর জন্য, আর শুধু গরমটা এখন, রোদটা খুব উঠেছে মাথার উপর, সেজন্য আমরা গাড়ি করে নিলাম। কিतना টাইম লাগেগা দাদা यहाँ से ऊपर? 2 মিনিট লাগবে বলছে। চলুন। আগেই বলেছি, দিউ ছিল পর্তুগিজদের বাণিজ্যের কেন্দ্র। 1541 সালের মধ্যে পশ্চিম উপকূলে এই বিশাল উপকূলীয় দুর্গ নির্মাণ করার কারণ ছিল ভারতের পশ্চিম উপকূল প্রতিরক্ষা। এটি মুঘলদের বিরুদ্ধে সামরিক সহায়তার জন্য গুজরাটের সুলতান বাহাদুর শাহের সাথে একটি চুক্তির পরে নির্মাণ হয়েছিল। এর 3 দিকে রয়েছে বিশাল আরব সাগর। এই দুর্গের মধ্যে রয়েছে একটি বাতিঘর, বিভিন্ন কামান, ব্যারাক, গুদাম, এবং 1961 সালে ভারতের অপারেশন বিজয় পর্যন্ত 400 বছরেরও বেশি সময় ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বিন্দু হিসাবে কাজ করত এই দুর্গ। সাল 1501, 1521 এবং 1531 বারংবার মুঘল সাম্রাজ্যের আক্রমণের হাতে পড়েই এই আজকের কেন্দ্রশাসিত অঞ্চল দিউ, মোগল সম্রাট হুমায়ুন বারংবার নজর গেড়েছিলেন এই কেন্দ্রশাসিত অঞ্চলের উপর। তখন পর্তুগিজদের অধিবাস ছিল এই জায়গা, বাণিজ্যের কেন্দ্র ছিল এই জায়গা। 1531 সালে তখনকার তৎকালীন গুজরাটের সম্রাট সুলতান বাহাদুর শাহ পর্তুগিজদের সাহায্যে তৈরি করেছিলেন এই বিশাল ফোর্ট, একদম আরব সাগরের উপকূলে। তারপর কিন্তু আক্রমণে বারংবার বাধাপ্রাপ্ত হয় মুঘল সাম্রাজ্য। তো এই সেই দিউ ফোর্ট, যার এক বিস্তীর্ণ এলাকা আমরা এখন দেখছি উপর থেকে। এই দিকটা শহর, আমরা এইমাত্র ওই চার্চের দিকে গিয়েছিলাম, ওই দিকটা আমরা প্রবেশ করলাম। এই ফোর্টের মধ্যে উপরে রয়েছে এক বিশাল লাইট হাউস। এখান থেকে পূর্বকালে যখন বাণিজ্য হতো তখন এইগুলোই ছিল স্থলপথ নিদর্শনের একমাত্র পথ। এবং এই দিক থেকে দেখুন ফোর্টের ওই অংশগুলো বিভিন্ন জায়গায় পর্তুগিজ যে কামান, সেই কামান কিন্তু রাখা রয়েছে।
এই একমাত্র এই মুঘল সাম্রাজ্যের যে সম্রাটদের যে আক্রমণ তার হাত থেকে বাঁচার জন্য। তবে গাড়ি ছেড়ে এবার পালা হেঁটে হেঁটে পুরো জায়গাটা ঘুরে দেখার। দিব্যি লাগছিল জানেন, এই পথ ওই পথ দিয়ে পুরো জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি আর তখনকার দিনে ফিরে যাচ্ছি। আমাদের গ্রুপের বাকিরা গাড়ি করে ফিরবে, আমি অর্ক ঠিক করলাম যে আমরা হেঁটে ফিরবো, তাই তো? কেন সেটা প্রমাণটা আপনাদের দিচ্ছি যে কেন হেঁটে ঘুরলে বেশি ভালো লাগে। অর্ক প্রথমে গাড়িতে আসতে চাইছিল, আমি অর্ক বললাম যে না, হেঁটে ঘুরি জায়গাটা বেশি সুন্দর করে দেখতে পাবো। এই জায়গাটা দেখুন পুরো গাছে ঢাকা, সামনেটা দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না অর্ক? কেমন লাগলো ফোর্টটা? সুন্দর, এটা ফটো তোলার জন্য বেস্ট। না বাট পর্তুগিজ যে আর্কিটেকচার সেগুলো একদম মানে দারুণভাবে এখনও রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাগুলো, ওয়েল মেনটেন, সব থেকে বড় কথা এখনও পর্যটকদের জন্য। এই দিককার কামানগুলো দেখুন অন্যরকম। কিন্তু অর্ক প্রশ্ন একটা, আচ্ছা দস্যুরা আসবে বা বহির আক্রমণ হবে তো জলের দিক থেকে, বাইরের দিক থেকে, তাহলে এই ভেতরের দিকে তাক করে কেন কামানগুলো রেখেছে? রেখেছে, এখন এগুলো রেখে দিয়েছে এখানে। তাই কি? কিন্তু পুরো একদম স্টেবলভাবে রাখা আছে। আমার মনে হয় যে এই দিকে রাখা ছিল আগে, দেখ মনে হচ্ছে আগে এই দিকটা করে তাক করে রাখা ছিল। এই দেখুন এই দিকটা করে দুটো দিক রয়েছে। এখন তুলে এদিকে। হ্যাঁ এই দেখুন এই দিক থেকে তো আক্রমণটা হবে। আরে বাবা দেখ, তখনকার ফোর্টের টয়লেট নাকি এগুলো আলাদাই তো। তখনকার দিনে জল নেওয়ার ব্যবস্থা ছিল এগুলো হচ্ছে কুয়োগুলো এখন ঢেকে দিয়েছে। একটা কুয়ো, দুটো কুয়ো। আমরা রাবণের গুহাতে রাবণের কেল্লাতে যখন গিয়েছিলাম শ্রীলঙ্কায়, তখনও আপনাদের দেখিয়েছিলাম যে ওই সমস্ত কেল্লা বা ফোর্টগুলোতে জল সঞ্চয় করে রাখার জন্য কোনো না কোনো ব্যবস্থা থাকেই। তো সেরকমই এখানেও বিভিন্ন কুয়োর মতো ব্যবস্থা করে রাখা রয়েছে, যেখানে বৃষ্টির জল ধরে রাখতে পারতো আগেকার দিনে, সেগুলো পর সারা বছর ধরে ইউজ করতো। ভিউ ফোর্টের সামনে এলাম, ভাবলাম কোথায় টিকিট কেটে ভেতরে ঢুকবো, তা না, এখানে মহিলা দাঁড়িয়ে আছে। কিন্তু দেখুন খোকা একটু দেখি, ওইটা দেখি, আরেকটা কোথায় গেল? এইটা বেশি ভালো লাগছে, এইটা। আরেকজন এদিকে নেই বেঙ্গল সে, হ্যাঁ ক্যালকাটা সে। সানগ্লাস শপিং হচ্ছে দুজনের এখন। তুমি সবগুলো নিয়ে না, এই হলুদটা নাও তুমি, এই হলুদদার লালটা তোমাকে ভালো লাগবে। ইতিমধ্যেই আমরা প্রায় দিউ ঘুরেই ফেলেছি, তবে দিউকে ছেড়ে যাওয়ার আগে বাকি রয়েছে আরও একটা সমুদ্র সৈকত দেখার, যার নাম নাগাও বিচ। এটি দ্বীপের সব থেকে জনপ্রিয় সমুদ্র সৈকত। তবে এখানকার রাস্তাঘাটও কিন্তু দারুণ সুন্দর, সাজানো গুছানো। আর এই যে আমরা পৌঁছে গেলাম নাগাও বিচ। আশপাশে রয়েছে প্রচুর রেস্তোরাঁ, থাকবার হোটেল, এমনকি প্রচুর দোকানপত্র। ও হ্যাঁ, প্রিয় মানুষ কিংবা পরিবারের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন এই নাগাও বিচ থেকে। উইকডে হওয়া সত্ত্বেও আজ প্রচুর পর্যটক এসেছেন এই বিচে। কেউ স্নান করছেন, কেউ খেলাধুলা করছেন, কেউ আবার ওয়াটার অ্যাক্টিভিটিসে ব্যস্ত। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দিউয়ের সব থেকে জনপ্রিয় সমুদ্র সৈকত নাগাও বিচের। বিচটা খুব সুন্দর। এই দিকটা এই ধরনের গাছে, সামুদ্রিক গাছে, এটা বোধহয় মৌসুমী বাদাম গাছ, ঠিক আছে? এই ধরনের গাছে খুব সুন্দর করে সাজানো। আর বিচে প্রচুর মানুষ রয়েছেন, পর্যটক রয়েছেন, ছবি তোলা, যেমন আমাদের দীঘা, ঠিক সেরকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস রয়েছে। বেশ ভালো, বেশ সুন্দর। হোগলা বিচ আর নাগাও বিচ এই দুটো খুব ভালো। আর এদিকে সুজিতদা তুলছে এখন ঝিনুক। এই ঝিনুক তোলা আমাদের কাছে হেভি লাগে না? হ্যাঁ, এই পুরী থেকে আমাদের পাওয়া। এই দিকটা দেখুন, মাঝখানে আমার ছোট্ট একটা পাথরের আইল্যান্ডের মতো রয়েছে। এটার সঙ্গে এটা কানেক্টেড নয়, বাট ওখানে কিছু একটা হয়। বাট এখানে দেখুন কত এরকম সব ঝিনুক পড়ে আছে এখানে। ব্যাস, নাওগা বিচ দিয়েই শেষ হলো আমাদের দিউ ঘোরার গল্প। কিন্তু এখনো বাকি অনেকটা পথ। বিকালের মধ্যে পৌঁছাতে হবে সোমনাথ। তবে তার আগেই রাস্তার ধারের এক ধাবাতে দাঁড়িয়ে সেরে ফেললাম দুপুরের লাঞ্চটা। মেনুতে ছিল লোভনীয় সর্ষে পাবদা। তারপর লম্বা একটা পথ পাড়ি দিয়ে আমরা বিকালের আগেই পৌঁছে গেলাম সোমনাথে আমাদের হোটেলে। এখানেই আমাদের আগামী 2 দিন থাকতে হবে। পরশু ছিলাম আহমেদাবাদ, গতকাল ছিলাম দিউ, আজকে পৌঁছে গেলাম আবার সোমনাথে। মানে গুজরাট থেকে দিউ হয়ে আবার ঢুকলাম গুজরাটে। আমরা রয়েছি একদম সোমনাথে, মন্দির থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যেই। আর এখানে প্রচুর হোটেল রয়েছে, মন্দিরের আশপাশে প্রচুর এরকম ছোট বড় হোটেল রয়েছে। আমাদের হোটেল হচ্ছে এই যে হোটেল ওম। এখানে আমাদের ব্যাগপত্র নামানো চলছে, আর ওখানে রিসেপশনে চলছে লটারি, কে কোন রুম নেবে তার লটারি। ও আর এখানে কি সুন্দর
ছবিটা দেওয়া রয়েছে দেখুন সোমনাথের, দারুণ লাগছে। আমাদের প্ল্যানটা এখানে 3 দিন থাকা, 3 রাত থাকা। আজকে এসে পৌঁছালাম, আজকে রেস্ট। আগামীকাল আমরা ভোর ভোর যাবো হচ্ছে গির ন্যাশনাল পার্কে সাফারি করতে। পরশু দিন আমরা যাব কিন্তু সোমনাথ মন্দিরে দর্শনে, এবং রাতের লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটাও আমরা দেখবো। আপাতত হচ্ছে লটারি। আপনি লটারি জিতেছেন? হ্যাঁ না, এখন লটারি স্টার্টই হয়নি, এই যে ডিয়ার লটারি স্টার্ট হচ্ছে এখানে আমাদের। বীরাবল স্টেশন। আপনি পেয়েছেন লটারি? হ্যাঁ, একদম লটারি পেয়ে গেছি। এটা তো কার, এটা তো না। এটা আই কার্ডগুলো দেবেন একটু, আই কার্ড। লিফটে করে চলে এলাম আমরা সেকেন্ড ফ্লোর। এখানেই আমাদের রুম নাম্বার 309। চলো ওইদিকে চলো, সোজা। ও 309 এখানে। আপনাদের কত? 303 সামনে হবে তাহলে। এই হচ্ছে আমাদের রুম সোমনাথে। এসি রয়েছে, গরম রয়েছে যথেষ্ট, তাই না অল্প? এখন নভেম্বর মাসে প্রায় শেষ সপ্তাহের দিকে যাচ্ছি আমরা। ভালো রকম গরম রয়েছে দিনের বেলা, রাতের বেলা আবার হালকা হালকা ঠান্ডা থাকলেও দিনের বেলা কিন্তু বেশ গরম। তাই আপনাদের আগে বলেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে সময় বেস্ট। ডিসেম্বরটা চলে, বাট তার আগে হলে একটু মুশকিল হয়ে যায়। মুশকিল কিছু না, ওয়েদার অতটা খারাপ না, বাট হালকা গরম দুপুরবেলা। আর জল টলের ব্যবস্থা রয়েছে, বিছানা রয়েছে, ওইদিকে বড় জানলা রয়েছে, টিভি রয়েছে, আর এদিকে ওয়াশরুম নাকি দেখি। বাহ, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। আয়োজন কিন্তু ভালো, মানে আমরা এই যে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীতের সাথে এবার ট্রাভেল করছি গুজরাট, এনাদের খাওয়া দাওয়া যেমন ভালো, ঘোরা তো ঠিকই আছে, ঘোরা তো হবেই, থাকার অপশানগুলো কিন্তু বেশ ভালো, হোটেলগুলো বেশ ভালো। চলুন ফ্রেশ হয়ে নিই। আজকের মতন গল্প এখানেই শেষ। আগামী পর্বে সোমনাথ মন্দির এবং তার সাথে গির অরণ্যের সাফারি সেসব নিয়ে ফিরছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।